মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতায় এই কথাগুলি বলেছিলেন। সত্যি তো, আমরা কেই বা মরিতে চাই, কিন্তু কখনো কখনো মৃত্যুর থাবা মানুষের দেহে এমন ভাবে জাঁকড়ে বসে, দেহকে শুধু যন্ত্রণাদায়কই করে তোলে। তখন মানুষ চায় ছুটি। যে ছুটি ছুটি গল্পে ফটিক পেয়েছিল, মানুষ যেতে চায় চিরনিদ্রায়। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায় এই পৃথিবীতে? সব পাওয়া যায় না। যেমন আমাদের জন্ম আমাদের নিজেদের ইচ্ছায় হয় না, তেমনি কিন্তু আমাদের মৃত্যু আমাদের নিজেদের হাতে থাকে না। আজকে আমরা আলোচনা করব স্বেচ্ছা মৃত্যু, অর্থাৎ ইউথেনাসিয়া অর মার্সি কিলিং নিয়ে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণে সতত হায়, ভাবনা শত শত শতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত, কত অপমানে সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দীন প্রাণে। যেটা দিয়ে গৌতম শুরু করলো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, আমার নিজের মনে হয় যিনি লিখেছেন এটা, তার মরবার ইচ্ছে এতখানি চাগিয়ে উঠেছিল যে এইরকম একটা ঘোষণা তাকে করতে হচ্ছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। অর্থাৎ মরবার ইচ্ছেটা চাগিয়ে উঠলেই এই ধরনের মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এরকম একটা ঘোষণা সগর্বে করতে হয়। তারপর এই আখর যে গানটা গাইলো, নিশিদিন পরাধীন সুখহীন, এই গানটায় যে এই যে পরাধীন হয়ে চলা, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে চাই যে ডাক্তারবাবু, এই পরাধীন হয়ে যে চলাটা আমার, এটাকে আমি থামাবো কি করে? আমি তো মানে অপরের হাতে, মানে আমার চাবি পরের হাতে, আমি ভাঙতে পারি না, আমার কষ্ট হয়। অনেকগুলো পয়েন্ট আপনাকে বলার আছে, আমি এখানে এসেছি কিন্তু কোন রকম ওই সব সোশ্যাল সায়েন্টিস্ট হ্যান ত্যান যা বলা হয় আমার সম্পর্কে তা নয়। আমি একজন রুগী হিসেবে, একজন পেশেন্ট হিসেবে, এটাকে তো অসুখ হিসেবে দেখা হয়, মরবার ইচ্ছেকে। তা আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? তার জন্য বিনিময় মূল্য আমি দিয়ে দেব, মরণকে আমি কিনতে চাইছি। কি বলবেন ডাক্তারবাবু? আমি বলছি আমার পয়েন্ট গুলো। তো পুরোটা শুনতেই পেলাম না, প্রবলেম হয়ে গেল এইটা। আচ্ছা, আরেকবার যদি একটু বলেন, ওনার একটুখানি মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে। বিষয়টা হচ্ছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনের ভেতরেই একটা মরতে চাওয়ার ইচ্ছে আছে, নইলে এরকম সগর্ব ঘোষণা হয় না। দ্বিতীয় তো, নিশিদিন সুখহীন পরাধীন হয়ে আমি যেভাবে ঘুরে বেড়াই, সেই পরাধীন হয়ে ঘুরে বেড়ানোটা আমার যে চাবি, সেটা তো পরের হাতে। আমি কি করব? কিভাবে বাঁচবো আমি তাহলে? আমার তো বাঁচার ইচ্ছে নেই, আমি কিনতে চাইছি, আমি মৃত্যু কিনতে চাইছি আপনার কাছে বিনিময় মূল্য ফিস দিয়ে। আমি কতগুলো কথা বলতে চাই। বিদ্যুৎ স্যার কি শুনতে পাচ্ছেন? ওনার একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। তাহলে এক কাজ করা যাক, আমি হ্যাঁ, একটু বলি ব্যাপারগুলো। অ্যাবসলিউটলি, আপনি বলুন। আচ্ছা, বিদ্যুতের সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক ডাউন থাকছে। তা সে কারণে আমি যে জিনিসগুলো, আমার সমস্যাগুলো বলতে চাইছি, সেগুলো একজন ডাক্তারবাবু যদি শুনতেন
যিনি খুনের সময় মানে রাষ্ট্রীয় খুনের সময় দাঁড়িয়ে থাকেন, ফাঁসির মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকেন, ক্যাপিটাল পানিশমেন্ট। এই ধরুন ক্যাপিটাল পানিশমেন্ট ব্যাপারটা আমাদের দেশে তো চালু আছে। পৃথিবীর 195টা দেশের মধ্যে মাত্র 55টা দেশে এই ক্যাপিটাল পানিশমেন্ট আছে, মাত্র 55টা দেশে। এবং আমি খুব আশ্চর্যভাবে লক্ষ্য করলাম জানেন, সেটা হচ্ছে এই যে 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 জায়গায় ইউথ্যানাসিয়া বা স্বেচ্ছা মৃত্যু চালু আছে সেই সেই জায়গাগুলোতে আশ্চর্যভাবেই ক্যাপিটাল পানিশমেন্ট নেই, মানে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত নেই। কোথায় কোথায়? সুইজারল্যান্ড, বেলজিয়াম, আমেরিকার অনেকগুলো জায়গা। তা এই সব জায়গাগুলোতে ক্যাপিটাল পানিশমেন্ট না থাকা সত্ত্বেও ইউথ্যানাসিয়া চালু আছে। আমাদের দেশে অরুণার ঘটনা, অরুণা সেহবাগ, তার ঘটনার পর এই প্যাসিভ ইউথ্যানাসিয়া চালু হয়েছে। অরুণাকে মানে খুব খারাপ ভাবে ধর্ষণ করা হয়, সে পঙ্গু হয়ে পড়ে, সে নানান জায়গায় অ্যাপিল করে ইউথ্যানাসিয়ার জন্য, অর্থাৎ স্বেচ্ছা মৃত্যু বা ডক্টর এইডেড ডেথ, অর্থাৎ ডাক্তারের সাহায্যে পেনলেস মৃত্যু। সেটা নিয়ে প্রচন্ড ঝগড়াঝাটি হয়, আইনজ্ঞরা নানান কথা বলেন এবং একটি ছবি সেই সময় তৈরি হয়। ছবিটি দেখবার মতো, মানে আমি বলছি না যে খুব ক্লাসিক ছবি, কিন্তু গুজারিস, এই গুজারিসে ঋত্বিক রোশন যে চরিত্রে অভিনয় করেছিলেন সেটাই দেখা যাচ্ছে যে তার ক্রিয়েটিভিটি, সে ম্যাজিক দেখায়, ক্রিয়েটিভিটিটাকে সম্পূর্ণ নষ্ট করছে তার আর এক প্রতিযোগী। আমি প্রথমে শুরু করেছিলাম না, আমার ঘরের চাবি পরের হাতে, আদার, আদার আমাকে নিয়ন্ত্রণ করছে। এই আদার কে? আদার কিভাবে আমায় নিয়ন্ত্রণ করছে? আমি সঞ্চালককেই বলছি, যেহেতু ডাক্তারবাবুকে কাছে পাচ্ছি না, সঞ্চালককেই বলছি একটা কথা, সেটা হচ্ছে যে আমার যে সমস্যাটা, হ্যাঁ ঠিক আছে তো গৌতম, শুনতে পাচ্ছ তো? এবার শুনতে পাচ্ছি, একটু প্রবলেম হলো, বলুন আরেকবার। হ্যাঁ, আমি তোমাকে তুমি করেই বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। যেটা হচ্ছে আমার সমস্যা, আমি তো সরকারকে ট্যাক্স পে করি। আচ্ছা ধরো এই মুহূর্তে আমার একটা শরীর খারাপ হলো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধরো হার্ট অ্যাটাক, আমি তৎক্ষণাৎ কি বন্দোবস্ত পাবো সরকারের কাছ থেকে? পাবো কি? খুবই মুশকিল। আমাকে নিয়ে যাওয়ার জন্য, সুরক্ষার জন্য কি থাকবে? আমাকে আলাদা হেলথ কার্ড করাতে হচ্ছে, বেসরকারি জায়গা থেকে বা সরকারি জায়গা থেকে করাতে হলেও আমাকে পুরোটাই নিজের উদ্যোগে করতে হচ্ছে। ধরো এই মুহূর্তে আমার বাড়িতে একটা ক্রাইম হলো, পুলিশকে যদি ডাকি সে আসবে কি তৎক্ষণাৎ? নাকি সে ঘুষ চাইবে? একটা নিরাপত্তাহীনতায় ভুগছি আর কি আমি। তা এই নিরাপত্তাহীনতার জায়গা থেকে আমি মনে করি যে মানে আরো অনেকগুলো কথা বলার আছে। দেখো আমি এমন একটা দেশে বাস করি, এটা অসুখী দেশের মধ্যে অন্যতম। একদমই তাই। অসুখী দেশের মধ্যে ভারতবর্ষের স্থান কোথায় জানো? 156টা দেশের মধ্যে 140তম স্থানে আছে ভারত। এখন সুখের সংজ্ঞা কি যদি জিজ্ঞেস করো তাহলে তা নিয়ে অনেক ঝামেলা আছে। আমি অসুখী একটা দেশে বাস করি এবং কারণ সুখটাই তো রিলেটিভ। আমি এক কথায় বলতে পারি অ্যাবসেন্স অফ সাফারিংস, অর্থাৎ দুঃখের অনুপস্থিতি, দুঃখের অভাব। হ্যাঁ, সুখে আমি ডিফাইন করতে পারি না, কিন্তু দুঃখের অভাব অর্থাৎ নেতিবাচকতা দিয়ে আমার সুখকে আমি ডিফাইন করতে পারি। তা এই জায়গা থেকে আমি
বারবার যেটা দেখছি, আমি 5টা বিষয় তুলে ধরতে চাইছি, যে 5টা বিষয় আমাকে বাধ্য করছে রাষ্ট্রের কাছে আবেদন করতে আমি কেন স্বেচ্ছা মৃত্যুকে লিগাল করতে চাই। এই রাষ্ট্রের কাছে চাওয়ার ভেতর সমস্যা আছে, সেই সমস্যার কথা আমি পরে বলছি। কিন্তু প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে মাথা ব্যথা নেই নিসর্গ বা প্রকৃতি নিয়ে। প্রকৃতির ভেতর যে ভয়ঙ্কর গন্ডগোল চলছে, গত 20-25 বছর ধরে বলে আসছি, বারবার করে বলে আসছি, ক্লাইমেট চেঞ্জের কথা, মানুষের তৈরি করা ওমের কথা, তার জন্য যে ভয়ঙ্কর বিপদের কথা বারবার করে বলে আসা সত্ত্বেও লোকজন কি বলে যাচ্ছে, শিল্প হবে, হ্যাঁ, আরো বড় কারখানা হবে, আরো বড় অটোমোবাইল হবে, আরো বেশি খনিজ সম্পদ তোলা হবে। তো এ তো নিজেকে মেরে ফেলা আত্মঘাতী প্রকল্প। এই আত্মঘাতী প্রকল্প আমি বিব্রত, বিরক্ত। এই উন্নয়নের মডেল, নিসর্গ নাশক উন্নয়নের মডেল, এটাকে আমি চাই না। দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় যে সমস্যার কথা আমি পাচ্ছি, নিসর্গের সমস্যা নিয়ে বলতে বলতে আমি হেজিয়ে গেছি। এবারে যেটা বলতে চাইছি, খাবার দাবার। আমার বেঁচে থাকার জন্য, আমার শরীরের জন্য আমার খাবার দাবার দরকার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কি খাবার দাবার দেয়া হয়েছে আমাদের? পেস্টিসাইড, কীটনাশক অধ্যুষিত খাবার সবুজ বিপ্লবের পর থেকে ইচ্ছে করে খাওয়ানো হয়েছে। চারদিকে দেখো কিরকম ভাবে, মানে যেখানে সবুজ বিপ্লব হয়েছে, সেই পাঞ্জাব থেকে একটা ট্রেন মহারাষ্ট্রে যায়, সেই ট্রেনটার নামই হয়ে গেছিল ক্যান্সার ট্রেন। কিভাবে ডায়ালিসিস সেন্টার বেড়েছে, আমার শরীরকে বিধ্বস্ত করছে রাষ্ট্রীয় খাদ্য নীতি, যেখানে কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড দিয়ে আমার খাবারকে দূষিত করে আমার সন্তানের ভেতরে খারাপ খাবার ঢুকিয়ে আমার শরীরটাকে দুমড়াচ্ছে, মোচড়াচ্ছে। এই জায়গাটা আমি নিতে পারছি না। নিসর্গ, খাবার দাবার একসঙ্গে জড়িয়ে আছে। তার সঙ্গে যদি দেখো, মানে প্রকৃতির পাশাপাশি আমি রুটির কথা আনলাম, খাবার দাবার, তার সঙ্গে যদি আমাদের এই যে স্থাপত্যের ঢাঁচা দেখো, এই স্থাপত্য তো ভয়ঙ্কর ক্ষতিকারক স্থাপত্য। পিচ, বিটুমেন এবং এই রিইনফোর্স কংক্রিটের স্থাপত্য, এগুলো কোনো মতেই গ্রিন আর্কিটেকচার নয়। সেই গ্রিন আর্কিটেকচারের ধারণা আমাদের দেশে ছিল, সবুজ স্থাপত্য। তার বদলে আমরা কি নিলাম? আর্কিটেকচারাল ইম্পিরিয়ালিজম, স্থাপত্যের সাম্রাজ্যবাদ। সেটা কি ক্ষতি করলো? এই রিইনফোর্স কংক্রিট, পিচ, বিটুমেনের রাস্তা আমাদের শরীরকে গরম করে দিল, কিন্তু সেটারই উদযাপন হচ্ছে আমাদের রাস্তা হয়েছে। জানো, যেখান থেকে ওই খাদানে আমি কাটিয়েছি, খাদানের ভেতর থেকে যেভাবে ওই বেসাল্ট তোলা হয়, সেই অবস্থা যদি দেখো অবাক হবে। আরো খারাপ অবস্থা হচ্ছে যেখান থেকে ইউরেনিয়াম তোলা হয়, জাদুঘরের মতো জায়গা, বা এই গারো পাহাড়ের ওখানের যে জায়গাগুলো, সেখানে যেভাবে ইউরেনিয়াম তোলা হচ্ছে এবং সেখানে পঙ্গু শিশু জন্মাচ্ছে, ছেলে মেয়েগুলো মরে যাচ্ছে। এ কি, কিসের জন্য ইউরেনিয়াম? কারণ আমরা এনার্জি স্লেভ। আমরা এই যে সব আলো ফালো জ্বলছে, এর দাস হয়ে গেছি। সেই দাসত্বের জেরে আমাকে ইউরেনিয়াম তুলে শুধু অস্ত্র বানাবো নয়, অস্ত্র বানাবোটা একটু লুকিয়ে লুকিয়ে বলতে হয়, বোম ফাটাবো এটা লুকিয়ে বলতে হয়। ম্যানহাটন প্রজেক্টের পর বলা হয় যে এই নিউক্লিয়ার পাওয়ার দিয়ে আলো জ্বলবে। কিসের আলো? কেন আলো? এত আলো কিসের? এবার তুমি যদি অর্থনীতির দিকে তাকাও, এই মুহূর্তে আমার যেখানে অ্যাক্সিডেন্টালি জন্ম হয়েছে সেই দেশটার নাম ভারতবর্ষ। এই অ্যাক্সিডেন্টালি জন্ম, কোন শুক্রাণুর সঙ্গে কোন ডিম্বাণু মিশে কখন আমি কোথায় জন্মেছি তার কোনো তো ঠিক ঠিকানা নেই। এই জায়গাতে এখানে রাষ্ট্রীয় ঋণের পরিমাণ আমি না গুনতে পারি না, অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার। 86 লক্ষ কোটি টাকা, 86,000 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, এটা না আমি ঠিক মাথা গুলিয়ে যাই অ্যামাউন্টটা বলতে, ট্রিলিয়নে আসে আর কি, একের পর 13টা শূন্য বসে। এই লোন নিয়ে উন্নয়ন, এবং উন্নয়নের পাশে আমি কি দেখছি রাষ্ট্রের ভেতরে? সেই রাষ্ট্র এই কদিন আগে ধরো
খুব বড় বড় লোকেদের 68,000 কোটি টাকা মুকুব করে দিল। কোন লজিকে, কোন এথিক্সে, কোন মরালিটিতে? যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, এই বড় বড় লোক, এই রামদেব বাবা থেকে, থেকে সদ্গুরু থেকে, তারপর ওই কি যেন বিজয় মাল্য, এরা সব যারা লোন নিয়েছে তাদের লোন মুকুব করা হলো। এদিকে তুমি কি অবস্থা জানো? আমি কয়েকটা ব্যাংকের নাম বলছি। IL&FS ব্যাংক ঠিক নয়, এরা হচ্ছে ভ্রমণ সংস্থা, থেকে শুরু করে DHFL, তার পাশাপাশি PMC ব্যাংক, এগুলো ঢুকছে। সাধারণ মধ্যবিত্ত মানুষের টাকা গচ্ছিত আছে এখানে। সেই মধ্যবিত্ত মানুষের টাকা মেরেছে সুপার রিচরা, অতি ধনীরা, ধনপতি শেঠরা। সেই টাকার ব্যাপারে সরকারের কোনো হেলদোল নেই, কিন্তু 68,000 কোটি টাকা বড় লোকদের মুকুব করতে তাদের কিছু আছে যায় না। তারা লোন নিয়ে বড় স্ট্যাচু করে, চীনের কাছ থেকে লোন নিয়ে বড় স্ট্যাচু করে। কি লাগবে? মানুষকে ডিসপ্লেস করে। নিসর্গ নিয়ে ভাবনা আছে তার ভেতরে। মানুষকে তাড়িয়ে দিয়ে বিশাল বড়, পৃথিবীর সবচেয়ে বড় একটা কুৎসিত, মানে এস্থেটিক্যালি খারাপ, নান্দনিক ভাবে খারাপ সেই স্ট্যাচু তৈরি করে। ফলত আমি, জানো তো, আমি একজন দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল। কারণ প্যাথোলজিক্যাল ন্যাশনালিজম, এটাকে আমি কন্ডেম করি। আমি মনে করি, আমি রবীন্দ্রনাথের কথা উল্লেখ করেই বলছি যে আমি না নেশানের বাসিন্দা হতে চাই। নেশানের সীমানা আমাকে আটকে রাখতে পারবে না। কি হবে ওই চিহ্নগুলো? চিহ্নের পর চিহ্ন আমাকে দিয়ে যাচ্ছে, কার্ডের পর কার্ড জড়ো হয়ে যাচ্ছে, গুনছে, আমাকে সংখ্যা হিসেবে দেখছে। এবং আমি যদি রিডান্ডেন্ট হয়ে যাই, আর ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও তাকে। এই যে ছুঁড়ে ফেলে দেওয়া রাষ্ট্রের, এটাকে আমি বলি ম্যালথাসিয়ান প্রজেক্ট, ম্যালথাসের প্রজেক্ট। অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে যে লাগবে না। কিরকম রাষ্ট্র? সদাগর পোষিত রাষ্ট্র। কোন সময়ের রাষ্ট্র? নিওলিবারাল ইকোনমির রাষ্ট্র। যাকে লাগবে না, যার বাজার নেই, অর্থাৎ যার বিনিময় মূল্যের অধীন নয়, যে তাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দাও। এই যে মনোভাবটা, এই এই যে অর্থনীতির যে ব্যাপারটা, অর্থাৎ সরকার, আমরা নির্বাচন করেছি সরকার যেন বেসরকারিকরণ করে। আমি কিসের উপর নির্ভর করে রয়েছি? BSNL নয়, এয়ার ইন্ডিয়া নয়, এগুলোকে বেসরকারিকরণের জন্য উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র। আমি সরকার নির্বাচন করছি তাহলে কি বেসরকারিকরণের জন্য? এটা আমার প্রশ্ন। তাহলে আমার মতো না নেশানের বাসিন্দা, এবং আমি কোনো ধর্মীয় রাষ্ট্র চাই না, কোন ধর্মীয় সাম্প্রদায়িক রাষ্ট্র আমার নয়। আমার পড়াশোনা তাই আমায় শিখিয়েছে, আমার লালন আমাকে তাই শিখিয়েছে, আমার রবীন্দ্রনাথ আমাকে তাই শিখিয়েছে, আমার কবির আমাকে তাই শিখিয়েছে। সেই জায়গা থেকে আমার মতো না ধার্মিক, অ্যান্টি ন্যাশনাল, আমি বলছি, হে রাষ্ট্র, তুমি আমাকে খুন করে দাও। এবং খুনটা যেন একটু পেনলেস হয়। অনেক পেন তো দিয়েছো, অনেক বেদনা দিয়েছো, এবার খুনটাকে একটুখানি শান্তভাবে ইউথ্যানাসিয়া দিয়ে আমাকে মেরে দাও। আমি আর সইতে পাচ্ছি না তোমাদের এই জিনিসটা। রাষ্ট্রের কাছে আমার একটাই, একটু রবি ঠাকুরের গানে শোনাই সেটা, যে আবেদনটা, একটু চালাতো আখর, না বাঁচাবে আমায় যদি। একটু শুনি, অনেকক্ষণ বক বক করেছি তো, না না, আর এক্ষুনি। বিদ্যুৎকেও পাওয়া গেল না টেকনিক্যাল কারণে। একটু গান শুনি। শোনা যাচ্ছে গান? না বাঁচাবে আমায়, মারবে কেন কাঁদে, না বাঁচাবে আমায়, মারবে কেন কাঁদে, কিসের তরে এই আয়োজন, কালো রবে না বাঁচাবে আমায়, মারবে কেন কাঁদে, না বাঁচাবে আমায়। আমাকে তুমি যদি মারতেই চাও, আমার জন্য যদি 2টো বুলেট বরাদ্দ রাখো,
তাহলে দুটো করে বুলেট বরাদ্দ আছে, তো গৌতম, আখর, আমার, বিদ্যুৎ, এদের প্রত্যেকের জন্য দুটো করে বলার, সদ্যজাতর জন্য বরাদ্দ আছে। আর হাসপাতালের বেড কত জানো? প্রতি 10,000-এ 0.55। ভাবতে পারছো কি রকম ক্ষতিকর একটা জায়গায় নিয়ে গেছে? এবং হাঙ্গার ইন্ডেক্স, ক্ষুধার্ত, খাবার দাবারের ব্যাপারে আমি বলতে ভুলে গেছিলাম, ভারতবর্ষের স্থান কোথায় জানো? 117টা দেশের মধ্যে 102তম স্থানে ভারত হাঙ্গার ইন্ডেক্স। খেতে পায় না। আমি যখন খাবার নিয়ে খেতে বসি তখন ভারতবর্ষের 40 কোটি মানুষ অভুক্ত থাকে। তাহলে কিসের জন্য এই আয়োজন, এই কলরব কিসের জন্য? কেন এই ব্লেড দিয়ে এই কি সব করা হচ্ছে, প্রচার টোচার 6 বছর পালন করছে, কিসের জন্য? আমি তো বলছি আমি রাষ্ট্রদ্রোহী, আমি দেশদ্রোহী, আমি অ্যান্টি ন্যাশনাল, প্যাথোলজিক্যাল ন্যাশনালিজম মানি না। কেন মানি না? এই জন্যই, কাজের কাজ নয়, খালি খালি দেখনদারি, অস্টেনশিয়াস ডিসপ্লে, কুৎসিত, ডাটি, অশ্লীল, ভালগার। সেই ভালগার জায়গায় আমি বাঁচতে চাই না, বাঁচার দরকার আমার নেই। এইখানে আমি এবার এই রাষ্ট্রনীতি, রাষ্ট্র তো আমাকে এক একটা আর্কিপেলাগো বলা হয়, গুলাগ আর্কিপেলাগো, সলজানেসিনের একটা উপন্যাস। সেই আর্কিপেলাগো এই ছোট ছোট আইল্যান্ড আর কি, যেখানে নজরদারি ব্যবস্থা, সেই নজরদারি ব্যবস্থার ভেতর আমাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। এই যে আমরা আমি যে কথাগুলো বলছি, এগুলো সব নজরদারি, সার্ভেইলেন্সের আন্ডারে রয়েছে। এই সার্ভিলেন্সের আন্ডারে আমি থাকবো কেন? আমার সেক্সুয়াল লাইফ থেকে শুরু করে যাবতীয় কিছু রাষ্ট্র নজর রেখে আমাকে এক ধরনের সাবজেকশনের ভেতরে একটা অবজেক্টিফাইড এন্টিটি, মানে একটা জ্যান্তকে অজ্যান্তে পরিণত করছে, একটা মরায় পরিণত করছে এমনিতেই, এই আর্কিপেলাগোর ভেতর ঢুকিয়ে। এই আর্কিপেলাগো শব্দটা ফুকো ব্যবহার করেছেন একটা জায়গায়। তা এখানে মানে আমাকে না খুন করেই ফেলা যায়, আমি তো রিডান্ড্যান্ট। আমি মানে ব্যাংকগুলোকে এই যে যেভাবে দেউলিয়া করা হচ্ছে লোন ওয়েভ করে টোরে, আমি কোনদিন দেখবো যে বিনিময় মূল্যতে চলি, টাকা নামক চিহ্নের উপর চলি, কোনদিন দেখবো যে আমার সমস্ত ব্যাংক ফাঁকা। সরকারি ব্যাংকগুলো যেভাবে বেসরকারীকরণ হচ্ছে, এই যদি নীতি হয় তুমি আমাকে বলবে বাঁচতে। এবার আসি আমি জ্ঞান চর্চার দিকে। আমার 5 নম্বর পয়েন্ট, এর আগে আমি আলোচনা করেছি নিসর্গ, খাবার দাবার, বাড়ি, অর্থনীতি, রাষ্ট্রনীতি। হ্যাঁ, সাজোয়া গাড়ি যেখানে তৈরি হয়, যেখানে রাষ্ট্রনীতির ভেতরে মানে এই বছরেই প্রায় 38 লক্ষ কোটি টাকা শুধু যুদ্ধ অস্ত্রের জন্য বরাদ্দ হয়েছে, মারবার জন্য বরাদ্দ হয়েছে, খুন করার জন্য বরাদ্দ হয়েছে। তাহলে এই যে লিভিং ইন ওয়ে অফ ডাইং, বেঁচে আছি ইন ওয়ে অফ ডাইং, এটা দরকার আছে এইভাবে বেঁচে থাকার? তাই রাষ্ট্রের কাছে যখন আমি প্রার্থনা করি যে হে রাষ্ট্র আমায় মেরে দাও, কিছু অন্যায় করার কথা বলি কি? এমনিই তো মারছো, তাহলে আরো মেরে দাও, একেবারে মানে এ করে মেরে দাও, আইনগতভাবে মেরে দাও। তাহলে আইনগতভাবে মারলে সুবিধাটা কি হবে? যে আমার যে এই সব আশপাশের লোকজন আছে, ওই বিমাই তো জীবন, এখন বিমাই জীবন, ওটাই নাকি সিকিউরিটি, সেই বিমা থেকে কিছু টাকা পয়সা পাবে, এই আর কি। এই টাকা পয়সার নির্ভর জীবনটা ভয়ঙ্কর গন্ডগোলে। এবার আমি ঢুকবো এই 4টে বিষয় বলার পর প্রজ্ঞান চর্চা। জ্ঞান চর্চার ক্ষেত্রে এখন কি হচ্ছে, কি শব্দ পাচ্ছি? ডেটা মাইনিং, ডেটা সায়েন্স, শুধু ডেটা ডেটা ডেটা, ইনফরমেশন। সেই ইনফরমেশন বা তথ্যের বিশ্লেষণ কোথায়, সেই মনন কোথায়? এই এলিয়টের কোরাসেস ফ্রম দ্য রক মনে করো, সেখানে একটা অদ্ভুত হায়ারার্কি আছে, উইজডম, নলেজ এবং ইনফরমেশন। উইজডম সবচেয়ে উপরে হায়ারার্কিতে। সেই উইজডম কোথায়? প্রজ্ঞার প্রভা কই? প্রজ্ঞার প্রভা তো দেখতে পাচ্ছি না, শুধু তথ্য 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 সাজিয়ে যাচ্ছে।
এবং সেই তথ্য সাজিয়ে আমাকে শাসন করছে, গভর্নমেন্টালিটি। তথ্য কেন দরকার? আমাকে গভর্ন করার জন্য। এবার আমি যদি জ্ঞান তত্ত্বের কথা বলতে চাই, আমাকে বিতাড়িত করা হবে। জ্ঞান তত্ত্বের আর স্থান নেই। তাই ডেকার্তের একটা কথা ধরে আমি একটা ছোট্ট কথা বলে ফেলি মাঝে মাঝেই, সেটা হচ্ছে যে আই এপিস্টেমোলগাইজ, ভুল বললাম একটু, আই এপিস্টেমোলগাইজ, therefore I die, only data exist। আমি এপিস্টেমোলজি থেকে এপিস্টেমোলগাইজ এই ভার্ব করেছি, কারণ এপিস্টেমোলজি আমার কাছে একটা পারফরম্যান্স, জ্ঞান একটা পারফরম্যান্স, একটা নিবেদন। সেই জ্ঞান হারিয়ে গেছে, তথ্যের জঞ্জালে হারিয়ে গেছে, জ্ঞান আর নেই। দার্শনিকরা এন্ডেঞ্জার্ড, বিলুপ্ত প্রায় প্রজাতি, এমনকি এক্সটিংক্ট বলতেও অসুবিধে নেই। এন্ডেঞ্জার্ড কেন বলছি? বিলুপ্ত প্রায় প্রজাতি। ওই কয়েকজন মাঝে মাঝে একটুখানি কথা বলেন এই অবধি, কিন্তু নতুন কথা কই? কোথায় সেই নূতন দেখার দেখা? বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জায়গায় চোখে নূতন দেখার দেখা, সেরকম লোক কই? পাচ্ছি না তো। কোন অমলিন ভাস্কর্য আমার সামনে কি আছে? নেই তো। সেই জ্ঞান চর্চায় চলছে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, অর্থাৎ সেখানে কে কিভাবে, আমি দেখেছি যে কিভাবে অধ্যাপকরা কিছু, কেউ সবাই এর কথা বলছি না, কিন্তু আমি ইউনিভার্সাল স্টেটমেন্ট হিসেবে নেবেন না, কিভাবে তদবির করতে হবে, চালু কথা আমাদের একাডেমিক ট্রাইবের ভেতরে ধরা করা করতে হবে। হ্যাঁ, আমার পেপার, আমার গবেষণা, এগুলোর মূল্য নেই, ধরা করার মূল্য বেশি। একজনকে আমি দেখলাম যে পদ্মশ্রী পাওয়ার জন্য তিনি অরুণ শৌরীর গাড়ি খুলে দিচ্ছেন, তার চেয়ার মুছে দিচ্ছেন, হ্যাঁ, তার ব্যাগ বয়ে দিচ্ছেন। তিনি একটি বড় বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের ডিরেক্টর। এই যে এই অবস্থাটা, এটা কিন্তু মানে র্যাম্প্যান্ট চলছে, এবং এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোই কিন্তু নিসর্গের ক্ষতি করছে। কারণ জ্ঞান চর্চা প্রকৃতির সঙ্গে সংযোগবিহীন, জ্ঞান চর্চা প্রতিবেশীর সঙ্গে সংযোগবিহীন। প্রতিবেশী বলতে আমি মানুষ না মানুষকে বোঝাচ্ছি। এবার আমার শেষ পয়েন্ট, আমি কেন মরতে চাই। সম্পর্ক, তোমার আমার এর মধ্যে সম্পর্কগুলো কিরকম হয়ে যাচ্ছে বলতো? বিনিময় মূল্যের অধীন হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জ ভ্যালু। পণ্য, আমরা যেন এক একজন পণ্য, একটা মিনসে পরিণত হচ্ছি। এবং আমার প্রয়োজন যখন পড়ছে, আমি সবার কথা বলছি না, আমার খুব ভালোবাসার লোকও আছে, সোহাগের লোকও আছে, কিন্তু সেই সোহাগের লোক দিন দিন যেন না কমতে শুরু করছে। সেই সোহাগের জায়গা, আদরের জায়গা, সেই জায়গাটাকে না আমি খুব হারিয়ে ফেলছি, জানো তো, খুব হারিয়ে ফেলছি। আদর, সোহাগ নেই, আছে প্রহনন, শুধু কিল, চর, লাথি, খিস্তি, খেউর, একে অপরকে, মানে আমার চাপে আরেকজন মরছে, আমি নিজেকে ধোয়া তুলসী পাতা বলছি না, আমার চাপে একজন মরছে, আমি মরছি আরেকজনের চাপে। বোঝা পড়াটা আর হচ্ছে না। আদরহীন, সোহাগহীন পৃথিবীতে তাহলে বেঁচে থাকার প্রয়োজন কি? এই সব জায়গায় যখন বিপদ, অর্থনৈতিক বিপদ, খাবার দাবারের বিপদ, নিসর্গের বিপদ, রাষ্ট্রীয় নীতির বিপদ, জ্ঞানের বিপদ, এবং মানবিক এবং না মানবিক সম্পর্ক, এই পশু পাখ পাখালি, এদের সঙ্গে সম্পর্কগুলো সমস্তটা গন্ডগোলে চলে গেছে। এই গন্ডগোলের মাঝখানে আমি তো টিকে আছি মাত্র ওই রক্তকরবীর ব্যাংকটার মতো, যে 3000 বছর টিকে ছিল, বেঁচে ছিল না। এই টিকে থাকা, কোন ক্রমে সার্ভাইভ করা, হ্যাঁ, সেখানে এপিস্টেমোলগাইজ করা, জ্ঞান তত্ত্বের কথা পড়া, পাপ, অপরাধ, আমি পাপী। আমি একটা কথা ওই আগামী দিনের হোমোস্যাকার থেকে ব্যবহার করি। হোমোস্যাকার হচ্ছে সেক্রেট হোম, যাকে ল্যাটিন আইন, রোমক আইন অনুসারে যাকে খুন করলে অপরাধ হয় না। আমি ব্যবহার করি, আমি হচ্ছি হোমো প্রোফেন, সেক্রেট থেকে প্রোফেন। এই শব্দটা রোমক আইনে নেই। এই হোমো প্রোফেন হিসেবে
আমার অস্তিত্বের কোন রকম প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আশা জাগে অ্যাবসার্ড, সেটা অ্যাবসার্ড। সেটা হচ্ছে এইগুলো সত্ত্বেও আমাকে ক্রিয়েটিভ থাকতে হবে, এবং এটা আমি রাষ্ট্রকে সাবোটাজ করতে চাইছি। এই ইউথ্যানাসিয়ার আবেদন আমি রাষ্ট্রপতির কাছে পাঠাতে চাইছি, আমি সুপ্রিম কোর্টে পাঠাতে চাইছি, আমি সর্বত্র পাঠাতে চাইছি। এটি এই পাঠানোর মধ্যে গৌতম, এর মধ্যে দিয়ে কি আমি রাষ্ট্রকে লেজিটিমেট করে ফেলছি না? যে রাষ্ট্রের বিলুপ্তি আমার মতো বামা চেয়েছিল, যে নেশনের বিলুপ্তি আমার মতো বামা চেয়েছিল, যেই অধিকারের দাবি আমি আনছি, সঙ্গে সঙ্গে রাষ্ট্রকে আমি লেজিটিমেসি দিচ্ছি। এইখানে একটা গন্ডগোল অধিকারের রাজনীতির। আইনানুগ করে তুলতে চাইছি ইউথ্যানাসিয়াকে। এখানেও আমি একটু রবি ঠাকুরের একটা গান, মানে রাষ্ট্রের কাছে এই আবেদন রেখেও আমি একটু শুনতে চাইব। গানটা খুব অপ্রচলিত গান, তবু পারিনে সপিতে প্রাণ। আমি রাষ্ট্রের কাছে আর প্রাণ সপতে পাইছি না। তবু পারিনে সপিতে প্রাণ, পলে পলে মরে সে ভালো, সহি পদে পদে অপমান। তবু পারিনে সপিতে প্রাণ। তবুও পারিনে সপিতে প্রাণ রাষ্ট্রের কাছে। আসলে অনুরোধটুকু কি জানো? অনুরোধটুকু এই যে এইভাবে পলে পলে ধীর বিষয়ানে না মেরে ভাই একবারে মেরে দাও না, নইলে যে পথগুলো খোলা আছে স্বনির্ভরতার পথ, সামাজিকভাবে আবশ্যিক শ্রম শেখার পথ, অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা আমাকে বিচ্ছিন্ন করেছে শ্রম থেকে। আমি তো আমার নিজের খাবার দাবার, নিজের জামা কাপড় কিছু তৈরি করতে পারি না, আমি একজন প্যারাসাইট। এই প্যারাসাইটিক অস্তিত্ব থেকে বেরিয়ে গিয়ে এমন এক পরিসর, যেটাকে আমি বলবো কাউন্টার আর্কিপেলাগো, অর্থাৎ রাষ্ট্র যে আর্কিপেলাগো চাপাচ্ছে, গুলাগ চাপাচ্ছে আমার উপরে, তার বদলে কাউন্টার আর্কিপেলাগো, ছোট্ট ছোট্ট পরিসরে, স্মল ইজ বিউটিফুল। গৌতম, আমার এইটুকুই বলার, আর কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ইনসাইটফুল ডিসকাশনের জন্য। আমরা অনেকভাবে সমৃদ্ধ হলাম। হয়তো ইউথ্যানাসিয়া নিয়ে যেরকম ডিসকাশন আমরা বিভিন্ন জায়গায় শুনে আসি, সেখান থেকে সম্পূর্ণ একটা ভিন্ন আঙ্গিকে একটা দেখানো, এটা সত্যি আমাদেরকে মন ছুঁয়ে গেল। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়কে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যদিও ডাক্তারবাবুকে আমরা প্রথমেই নেটওয়ার্ক কানেকশনের জন্য হারিয়েছিলাম। তো ধন্যবাদ আপনাকে। আশা করব পরবর্তীকালে আরো এরকম আমরা টপিক নিয়ে আসবো এবং আপনাকে এরকম আলোচনা চক্রে অবশ্যই পাবো। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। শুভরাত্রি।